আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার কথাগুলি শুনবার জন্য। আমার জেলা সিরাজগঞ্জে জন্মগ্রহণ করা বাংলাদেশের অবিসংবাদিত জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী একটি জনসভায় বলেছিলেন, আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার। এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না। ভাসানীর এই কথাটি নিয়ে আমি অনেক ভেবেছি। বাস্তবেই যদি ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং পরবর্তীতে জন্ম নেওয়া আরো দুইটি রাজ্য মেঘালয় ও মিজোরাম মিলে যদি বাংলাদেশ গঠিত হতো, তাহলে সেই রাষ্ট্রটি কেমন হতো? জনসংখ্যা, আয়তন, প্রাকৃতিক সম্পদ ও পর্যটন খাত, একটি দেশের জন্য অত্যাবশ্যকীয় এই সূচকগুলোর মানদণ্ডে আমরা বিষয়টি আসুন একটু হিসাব করে দেখি। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর এই স্বপ্নের বাংলাদেশ যদি গঠন হতো ভারতের তৎকালীন 3টি রাজ্য বা বর্তমানের 5টি রাজ্য মিলে এবং আমাদের বাংলাদেশ মিলে যদি একটি দেশ হতো, সেক্ষেত্রে জনসংখ্যা কেমন হতো সেই দেশের আমরা একটু হিসাব করে দেখি। বাংলাদেশের বর্তমান জনসংখ্যা 17 কোটি এবং পশ্চিমবঙ্গের জনসংখ্যা 10 কোটি 25 লাখের মতো। আসামের জনসংখ্যা 3 কোটি 29 লাখ, মেঘালয় রাজ্যের জনসংখ্যা প্রায় 29 লাখ এবং ত্রিপুরার 41 ও মিজোরামের 10 লাখের মতো জনসংখ্যা রয়েছে। সুতরাং এই সবগুলো রাজ্য এবং বাংলাদেশের জনসংখ্যা মিলে মোট জনসংখ্যা হতো 31 কোটি 34 লাখের মতো। আপনি কি জানেন 31 কোটি জনসংখ্যা হলে জনসংখ্যার বিচারে তখন বাংলাদেশ পৃথিবীর কততম হতো? এখন আমাদের যে বাংলাদেশ, এই দেশের জনসংখ্যা হিসাবে আমরা পৃথিবীর 8ম, এটি আমরা অনেকেই জানি। কিন্তু এই যে সবগুলো রাজ্য মিলে এবং বাংলাদেশ মিলে যদি বাংলাদেশ হতো, সেক্ষেত্রে 31 কোটি জনসংখ্যার দেশ, সেটি পৃথিবীতে জনসংখ্যার বিচারে 4র্থতম হতো। শুধুমাত্র ভারত, চীন এবং যুক্তরাষ্ট্র আমাদের আগে থাকতো এবং এই 31 কোটি জনসংখ্যার মধ্যে 63% হতো মুসলিম জনসংখ্যা এবং হিন্দু থাকতো 33% এবং বাকি অন্যান্য যে কিছু ধর্ম রয়েছে, খ্রিস্টান কিংবা বৌদ্ধ কিংবা অন্যান্য ধর্ম, এগুলোর অনুসারী থাকতো। এ হচ্ছে জনসংখ্যার হিসাব। আমরা যদি একটু আয়তনের দিকে লক্ষ্য করি, তাহলে দেখব যে বাংলাদেশের আয়তন, বর্তমান আমাদের যে বাংলাদেশ, এটির আয়তন 1,47,000 বর্গ কিলোমিটার। পশ্চিমবঙ্গের আয়তন 88,000 বর্গ কিলোমিটার, আর আসামের আয়তন 78,000 বর্গ কিলোমিটার, মেঘালয় 22 এবং মিজোরাম 21,000 এবং ত্রিপুরা 10,000 কিলোমিটার। সবগুলো মিলিয়ে সংখ্যাটি দাঁড়ালো প্রায় 3,70,000 বর্গ কিলোমিটার। এই 3,70,000 বর্গ কিলোমিটার নিয়ে যেই বাংলাদেশটি হতো, তা আকারে বর্তমানে জাপান কিংবা জার্মানির কাছাকাছি হতো। বর্তমানে আমরা আয়তনে সম্ভবত আমাদের বাংলাদেশ সারা পৃথিবীর মধ্যে 93 বা এরকম তালিকায় আসবে। তো যদি এই সবগুলো রাজ্য মিলে আমাদের বাংলাদেশ গঠিত হতো, মাওলানা ভাসানীর সেই স্বপ্নের বাংলাদেশ, সেক্ষেত্রে পৃথিবীতে আয়তনের দিক থেকে আমরা সম্ভবত 57 বা 58তম স্থানে থাকতাম। যে কোনো দেশের জন্য প্রাকৃতিক সম্পদ অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। যে দেশের প্রাকৃতিক সম্পদ বেশি, সেই দেশের জন্য উন্নতি করা তত সহজ। এক্ষেত্রে বাংলাদেশ এমনিতেই প্রাকৃতিক সম্পদে ভরপুর বলা হয় এবং এর সাথে যদি অন্যান্য এই 5টি রাজ্য যদি আমাদের দেশের সাথে থাকতো, সেক্ষেত্রে বাংলাদেশ মিলে প্রাকৃতিক আমরা কি কি সম্পদ পেতাম একটু তালিকাটি দেখা যাক। যেমন বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস, কয়লা এবং অন্যান্য যে জল সম্পদ রয়েছে, এগুলো মিলে একটি বড় ভান্ডার তো রয়েছে। এর সাথে পশ্চিমবঙ্গের কয়লা, চা এবং জলবিদ্যুৎ, আসামের রয়েছে তেল ও প্রাকৃতিক গ্যাস এবং চা, মেঘালয়ের রয়েছে চুনা পাথর, কয়লা ইত্যাদি, ত্রিপুরা ও মিজোরাম প্রাকৃতিক গ্যাস, বাঁশ এবং বনজ সম্পদের ভূস্বর্গ বলা হয়। সুতরাং সমন্বিতভাবে এটি বিশ্বের অন্যতম সম্পদশালী একটি দেশ হতে পারত। বিশেষ করে কৃষি উৎপাদন এবং জ্বালানির ক্ষেত্রে এ দেশটি আন্তর্জাতিক বাজারে শক্তিশালী অবস্থান তৈরি করাটা খুবই সহজ ছিল। প্রাকৃতিক সম্পদের মতোই পর্যটন শিল্প একটি দেশের জন্য অত্যন্ত অত্যাবশ্যকীয় বিষয়। যেমন বাংলাদেশের রয়েছে কক্সবাজার, সুন্দরবন, সেন্ট মার্টিন কিংবা অসংখ্য প্রাচীন স্থাপত্যশৈলী। এর সাথে যোগ হতো পশ্চিমবঙ্গের দার্জিলিং এবং সুন্দরবনের যে ভারতীয় অংশ সেটি, এছাড়াও কলকাতার বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান, আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, কামাখ্যা মন্দির, কারেংঘর এবং ঐতিহাসিক স্থাপনা সমূহ, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম সবুজ পাহাড়ি সৌন্দর্যের লীলাভূমি। আমাদের বাংলাদেশের যে সিলেট অঞ্চলকে আমরা দেখি কিংবা পার্বত্য চট্টগ্রাম যে অঞ্চল, যে জেলাগুলো, এর সাথে মিলে এই মিজোরাম, ত্রিপুরা এবং মেঘালয়, এগুলোকে যোগ করলে এই বিষয়টি হতো আরো অনেক বেশি তাৎপর্যপূর্ণ। সব মিলিয়ে এই দেশটি পর্যটন শিল্পে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান কেন্দ্র হতে পারত এবং বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম বড় একটি মাধ্যম হয়ে উঠত। সর্বশেষ আমি বলতে চাই, জনসংখ্যার কারণে এই দেশটিতে বিশাল মানব সম্পদ পাওয়া যেত। চট্টগ্রাম, কলকাতা ও অন্যান্য ছোট বন্দর ব্যবহারের মাধ্যমে বাণিজ্যে আধিপত্য বিস্তার করাও ছিল
সহজ এবং উভয় অঞ্চল অর্থাৎ উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের জলবিদ্যুৎ উৎপাদনে এগিয়ে থাকায় জ্বালানি খাতে আসতো স্বয়ংসম্পূর্ণতা। এছাড়াও কৃষি ও শিল্পের সমন্বয়ে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ থেকে এগিয়ে থাকাটা ছিল খুব সম্ভব। তো যাই হোক, এই যে হিসাবটি বলা হলো এটিতে আসলে একটি কাল্পনিক হিসাব। আব্দুল হামিদ খান ভাসানীর যে স্বপ্নের বাংলাদেশ এবং প্রাচীন যেই বাংলা মুলুক বলতে আমরা যেটিকে বুঝি সেটিকে কেন্দ্র করে একটি কাল্পনিক একটি হিসাব আমরা দাঁড় করাতে চেষ্টা করলাম। এর বাইরে যেটি বাস্তবতা সেটি হলো যে আমাদের বর্তমানে আমাদের যে বাংলাদেশ এইটুক অংশেও কিন্তু আমরা আমাদের যা প্রাকৃতিক সম্পদ এবং জনসংখ্যা এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে এগুলো মিলে কিন্তু আমরা দক্ষিণ এশিয়ার একটি উন্নত দেশ হিসাবে আমাদের জন্য বিলং করাটা অনেক বেশি কষ্টকর কিছু নয়, যদি আমরা যোগ্য নেতৃত্বের হাতে দেশকে অর্পণ করি এবং দেশটি যদি দুর্নীতি মুক্ত এবং অন্যান্য বিভিন্ন খাত থেকে উত্তরণের পথে গিয়ে আসে, তাহলে অবশ্যই আমরা একটি উন্নত দেশ হিসাবে আমরা ভবিষ্যতে গ্রো করতে পারবো।